ছদ্মবেশ নিয়ে ম্যান্ডির সব কুকীর্তি ধরে ফেললো কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চলে এসেছে সমীরবাবু নিজের ছেলের সাথে কথা বলতে। এর মধ্যেই অগ্নি বলে, কি ব্যাপার আপনি? এবারে কি HOF আপনাকে পাঠিয়েছে আমাকে শাসন করার জন্য? এর মধ্যেই সমীরবাবু বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে যেগুলো বলাটা খুবই দরকার। প্রত্যয় তখন বলে, বিগ্র কথাটা শুনে নে, আমরা বাইরে আছি। এর মধ্যেই অগ্নি বলে, কি বলবেন শুনি? সমীরবাবু বলে, আমি শুধু একটা কথাই বলতে এসেছি, এই কথাটার উত্তর আমাকে দাও। তোমার মা যদি আজ এই বাড়িতে থাকতো তাহলে কি তুমি পারতে এই কাজটা করতে? তখনই প্রচন্ড রেগে যায় অগ্নি আর বলে, আমার মাকে নিয়ে আপনার মুখ থেকে আমি আর কোনো কথা শুনতে চাই না। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রেও আমার কিছু বলার নেই। একটা কথা জেনে রাখবেন, আমি খুব সহজে হাল ছাড়বো না। আমি প্রমাণ করে দেব যে আমি ম্যান্ডিকে বিয়ে করিনি, কথাটা মাথায় রাখবেন। আর তার মধ্যেই সমীরবাবু বলে, দেখো তোমার মা চলে গেছে ঠিকই, কিন্তু তুমি আমাকে ভুল বুঝে যাচ্ছ সেটাও আমি মেনে নিয়েছি, কিন্তু কথাকে এইভাবে কষ্ট দিও না। কথা কষ্ট পাওয়ার জন্য এই বাড়িতে আসেনি, কিন্তু ও কিন্তু খুব ভালো মেয়ে। এর মধ্যেই অগ্নি মনে মনে ভাবে, কথা কথা কথা, সারাদিন শুধু সবাই কথার কথাই ভেবে যাচ্ছে, আমার কথা তো কেউ ভাবছে না। আজকাল কেমন যেন সবকিছু হয়ে গেছে, আমিও আর সহ্য করতে পারছি না। কায়দা কানুনও আমার সাথে কমফোর্টেবল হতে পারছে না। কথাকে যখন বিয়ে করেছিলাম তখনও এরকমটা হয়নি, আজ যেন পুরো চিত্রটাই বদলে গেছে, আর এই বদলটা আমার মোটেই ভালো লাগছে না। তার মধ্যেই অর্ণা প্রি কথা বলতে থাকে আর বলে, আচ্ছা আমার কোথাও একটা ডাউট হচ্ছে, বিপ্র যদি ম্যান্ডিকেই বিয়ে করে থাকে এরকম জোর করে লুকিয়ে বিয়ে করবে কেন, তাই না? মানে আমাদেরও তো বলতে পারতো, এমন তো না যে আমরা জানি না কিছু। তার মধ্যেই অগ্নি ভাবে, আমি কি সত্যি বিয়ে করেছি ম্যান্ডিকে, কিন্তু আমি কিছু মনে করতে পারছি না কেন? মনে করতে না পারলে তো খুবই বিপদ। কি যে করি ভগবান। মা তুমি ফিরে এসো না আমার কাছে, এই সময় তুমি থাকলে অনেক সুবিধা হতো। তুমি আমাকে ঠিকটাই বুঝতে, আমি জানি আজ সবাই আমাকে ভুল বুঝছে জানো মা। এর মধ্যেই কথা চলে এসেছে ঘরে, এসে দেখে খাবারটা এখনো খাওয়াই হয়নি, মানে অগ্নি খাইনি খাবারটা, যেমন ভাবে প্লেটে রেখেছিল ঠিক তেমন ভাবেই রয়েছে। কথা তখন বলে, পাচক মশাই আপনি খাবারটা খেয়ে নেবেন। এরপর বালিশ আর কম্বল নিয়ে অন্য ঘরে চলে যাচ্ছিল কথা। তখনই অগ্নি বলে, কি ব্যাপার তুই কোথায় যাচ্ছিস? কথা বলে, যা সব দেখলাম এরপরে আপনার সাথে এই এক ঘরে থাকার ইচ্ছে আমার নেই, আমি এখান থেকে চলে যাচ্ছি। অগ্নি তখন বলে, কোথাও যাবি না, এখানে থাক, আমি চলে যাচ্ছি। কথা বলে, না পাচক মশাই, আপনি আমাকে অনেক দয়া করেছেন, আর দয়া করতে হবে না, আমি আর দয়ার পাত্রী হয়ে উঠতে চাই না। কথাটা শোনার পর অগ্নি বলে, এসব তুই কি বলছিস? তোর কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে? কথা বলে, আমার মাথা খারাপ হয়নি পাচক মশাই, আমি যা বলছি সেটা একদমই সত্যি কথা, এর মধ্যে ভুল কিছু নেই। যদি থাকতো তাহলে অন্তত বলতেন। এর মধ্যেই তখনই অগ্নি বলে, বাকিদের মতো তুইও বিশ্বাস করে নিলি আমি ম্যান্ডিকে বিয়ে করেছি? কথা বলে, বিশ্বাস করতে চাইছিলাম না, কিন্তু ভিডিওটা দেখার পরেই সমস্ত সত্যিটা নিজের চোখের সামনেই রয়েছে। অগ্নি আর কোনো কথা বলতে পারে না। এর মধ্যেই জুনিদের ঘরে চলে গেছে কথা। জুনি তখন বলে, হ্যাঁ রে কথা, তুই তো আমাকে বললি যে তুই অগ্নিদার এই কথাটা বিশ্বাস করিস না যে অগ্নিদা বিয়ে করেছে, তাহলে তুই এরকম করছিস কেন? তখনই কথা বলে, আমি না এখন আর ওই ঘরে থাকতে পারবো না, পাচক মশাইকে একটু একা থাকতে দেওয়া দরকার। পাচক মশাইয়ের মাথায় এখন অনেক ভুলভাল চিন্তা ভাবনা ঘুরছে, হয়তো ভাবছে আমি ওই ঘরে থাকলে আমার আরো বেশি অস্বস্তি হচ্ছে। পাচক মশাইকে ঠান্ডা মাথায় ভাবতে দেওয়াটা দরকার, সেই জন্যই তো চলে আসলাম। তবে এই মান্ডবীর ওপরেও নজর রাখতে হবে, মান্ডবীকেও আমার খুব একটা সুবিধে লাগছে না, হয়তো ওই কোনো কারসাজি করেছে, করতেই তো পারে তাই না? জুনি তখন বলে, হ্যাঁ ওকে কি আর বিশ্বাস করা যায়, ও তো অনেক খারাপ খারাপ কাজ এর আগেও করেছে। এর মধ্যেই প্রত্যয় এসে বলে, বিগ্র কি হয়েছে, তোর কি শরীরটা খারাপ লাগছে? অগ্নি তখন বলে, না আমার শরীর ঠিক আছে, আসলে যা সব কিছু ঘটে গেল মনটা সেই জন্যই ভালো লাগছে না। তখনই আক্কি বলে, তুই চিন্তা করিস না, তুই মনে করার চেষ্টা কর, মনে না পড়লে কিন্তু বিপদ বাড়বে। প্রত্যয় বলে, একদমই তাই, তুই একবার মনে করার চেষ্টা কর, তারপরে আমি আইনি ব্যবস্থা নেব, চিন্তা করিস না। আরে তোর বাড়িতেই পুলিশ আছে, অসুবিধার কি আছে? এর মধ্যেই প্রি আর অর্ণা বকবক করতে থাকে। প্রি তখন বলে, মান্ডবীটা কি যে করলো বুঝতে পারলাম না, আচ্ছা ও তো আমাদেরকে একবার জানাতে পারতো বল। অর্ণা বলে, সে তো ঠিকই। এর মধ্যেই প্রি বলে, আমার আর দাদাভাইয়ের কপালটা কেমন জানো, আমার কপালে জুটেছে ভ্যাবলাচরণ, আর দাদাভাইয়ের কপালে জুটেছে ওই কবর দেবী। এরপরেই চলে এসেছে নীলাদ্রি।
নীলাদ্রি তো হ্যারির মতন সাজে, তার জন্য গোপটা একদমই সরিয়ে দেয়নি। আর সেটা দেখার পরে একটু চমকে যায় আর নীলাদ্রির মা, আর বলে, নীলু, তোর দাড়ি গোপ দেখলাম মনে হলো। তাড়াতাড়ি করে সরিয়ে নিয়েছে নীলাদ্রি। এরপরে প্রি তখন বলে, আমিও তো দেখলাম মনে হলো। নীলাদ্রি মনে মনে ভাবে, এই রে, ভাগ্যিস সরিয়ে দিয়েছি, এই যাত্রায় গোপাল সোনা বাঁচিয়ে দিয়েছে, না হলে অনেক বড় মুশকিল হয়ে যেত। ম্যান্ডি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, তাই চিত্রা এসে বারবার করে ডাকতে শুরু করে আর বলে, এই যে তুমি যদি এইভাবে ঘুমাও তাহলে কি করে হবে, ওঠো বলছি, ওঠো। এরপর ম্যান্ডি বলে, জানো তো আন্টি, কাল রাতে আমার বিশাল ভালো ঘুম হয়েছে, আমার যে কি আনন্দ হচ্ছে। এরপরে চিত্রা বলে, যাও গিয়ে এভির সাথে কথা বলো, দেখো তোমার এভি আবার কি প্ল্যান করছে, বলা তো যায় না। তখনই ম্যান্ডি বলে, ঠিক বলেছো আন্টি। এর মধ্যেই চলে যায় এভির ঘরে আর বলে, এভি, আজ থেকে তুমি আর আমি স্বামী স্ত্রী। অগ্নি তখন বলে, এই এসব একদম বলবি না, দেখ ম্যান্ডি, আমার কিন্তু এসব শুনতে একদমই ভালো লাগছে না। ম্যান্ডি তখন বলে, কেন, কি হয়েছেটা কি, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? আমি তোমাকে কতটা ভালোবাসি বলো তো এভি, আর তুমি তো নিজেই আমাকে বিয়ে করেছো, এখন আমাকে এইভাবে অস্বীকার করলে হবে? অগ্নি তখন বলে, আমি তোকে বিয়ে করিনি, আমার কেন জানি না কিচ্ছু মনে পড়ছে না। আর তখনই ম্যান্ডি বলে, মনে পড়ছে না মানে, তুমি আমাকে বিয়ে করলে ভুলে গেলে, এটা কি ছেলে খেলা নাকি? এর মধ্যে অগ্নি ম্যানেজ করতে থাকে, আর অন্যদিকে কথা, জুনি, ঋতু এরা ম্যান্ডির ঘরে ঢুকে ছদ্মবেশ নিয়ে নিচ্ছে। দুজনা তো দাঁড়িয়ে পড়েছে এমন একটা জায়গায় যেখান থেকে ম্যান্ডির ওপরে ওরা কড়া নজর রাখতে পারবে। কথা ভাবে, এই রে, এবারে আমি কি সাজবো? ওরা দুজনে তো নিজেদের জায়গাটা করে নিয়েছে, আমি এক কাজ করি, এই বলেই চলে যাচ্ছে বাইরে, আর সেখান থেকে গাছের ছদ্মবেশ নিয়ে এসেছে। পুরোপুরি মনে হচ্ছে একটা গাছ যেন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওটা হলো আসলে কথা। তখনই ঋতু বলে, সত্যি আমাদের কথার কোনো তুলনা নেই, কি সুন্দরভাবে সেজে এসেছে। এর মধ্যে কথা ভাবে, একবার মান্ডবী আসুক, তারপরেই বুঝবো কি আদৌ অসুস্থ নাকি অসুস্থ হওয়ার নাটক করছে। এর মধ্যে অগ্নি বলে, প্লিজ মান্ডবী, তুই এরকম করিস না। মান্ডবী বলে, এভি, তুমি তো তোমার মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করেছো, তাহলে তুমি এরকম করছো কেন? অগ্নি তখন বলে, শোন, আমি না বিয়ে করিনি, আমার বারবার এই কথাটাই মনে হচ্ছে, তুই কেন এরকম বলছিস বল, আমি তো তোকে বিয়ে করিনি। তখনই মান্ডবী বলে, তুমি আমাকে বিয়ে করেছো এভি, এরকম বললে কিন্তু হবে না। এর মধ্যেই মান্ডবী অগ্নিকে জ্বালানোর পর ঘরে চলে যায় আর বলে, উফ, ভালোও লাগছে না, এখন আমার ব্ল্যাক ফরেস্ট কেক খেতে ইচ্ছা করছে, ওই কেকটাই আমি এখন খাবো। এর মধ্যেই চলে এসেছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু এসে মান্ডবীকে পরীক্ষা নিরীক্ষা করতে থাকে, কিন্তু ডাক্তারবাবু বলে, প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে দিয়েছে, ওষুধগুলো খাইয়ে দেন। আর তারপরে মান্ডবী আবারও উঠে পড়েছে আর বলে, আমার কিচ্ছু হয়নি, এটা তো পুরোপুরি একটা নাটক এভিকে ঘায়েল করার জন্য। আর তারপরেই কথা বলে, জানতাম মান্ডবী এরকমই কিছু একটা করবে, ওকে খুব সহজে বিশ্বাস আর ভরসা করা যায় না। পাচক মশাইকে বিপদে ফেলার চেষ্টা করছিস তো মান্ডবী, চিন্তা করিস না, তোর আসল স্বরূপটা এবারে আমি সবার সামনে নিয়ে আসবো, দেখি তুই কি করতে পারিস। মা আনন্দীর কাছেও কথা প্রার্থনা করতে থাকে মান্ডবীর আসল রূপটা যাতে সবার সামনে নিয়ে আসতে পারে কথা।